গপ্পসপ্প, এসো কিছু শোনাই। কিছু সম্পর্ক অটুট থাকে অনন্তকালের জন্য। সকালবেলায় বেজে ওঠা রাগিনীর মতোই কোমল, স্নিগ্ধ এবং পবিত্র সেই সম্পর্কের উষ্ণতা ভুলিয়ে দেয় সকল পাপ পুণ্যের হিসাব। গল্প প্রভাত বেলার সুর, কলমে তিথি চক্রবর্তী, গল্প পাঠে শিবম দাস এবং তিথি চক্রবর্তী। তানপুরাটার ওপরে পুরু ধুলোর স্তর। খুব সাবধানে একটা ফুঁ দিল প্রভাত, একটা ছেঁড়া কাপড় দিয়ে মুছে ফেললো ময়লা। আজ কতদিন পরে এই ঘরটায় ঢোকা হলো। বাবা তো ওকে ভীষণ নিষেধ করেছিলেন এদিকে পা বাড়াতে, তাই আজ প্রায় 12 বছর পরে এত বড় হয়েও বুকটা ঢিপ ঢিপ করে ওঠে তার। তানপুরাটা ছুঁয়ে যেন মনে হয় বাবার হাতটা ধরে আছে সে। এ বাড়ি থেকে একদিন চলে যেতে হয়েছিল প্রভাতকে। ফিরবে এমন ইচ্ছা আর ছিল না, গিয়েছিল এই তানপুরাটার জন্যই। বাবা রোজই উঠে পড়তেন অনেক ভোরে। সুস্থ সবল ব্যক্তি ছিলেন কিনা, ভোরবেলায় তানপুরা নিয়ে শুরু হতো রেওয়াজ। সেই শব্দে ঘুম ভাঙতো বাকিদের। বাকি বলতে সেই অট্টালিকা সম বাড়িতে শুধুমাত্র প্রভাত, তার মা, বাবা আর জ্যাঠা জেঠিমা, ব্যাস। জ্যাঠা জেঠিমার 2 মেয়ে, একজন এয়ার হোস্টেস, অন্যজন বিবাহিতা। বাড়ির সবাই অত্যন্ত ভয় পেত প্রভাতের বাবাকে। কেন, তার উত্তর কেউ জানে না। মোট কথা কেউই সেরকম ঘাঁটাতো না তাকে। বাবার রেওয়াজের ঘরটা দক্ষিণ বারান্দার দিকে। ও ঘরে বাবা ছাড়া কেউই ঢুকতো না। সঙ্গীতন্ত প্রাণ ছিলেন তিনি। প্রত্যেক বছর ঘটা করে পালন করা হতো সরস্বতী পুজো। বাবা যে প্রভাতকে সঙ্গীতজ্ঞ বানাতে চাননি কেন, তা রহস্যাবৃত। নানা লোকে নানা কথা বলে তাই নিয়ে। কেউ বলেন ওর বাবা ওকে ঘর ছাড়া করেছিলেন গানের জন্য। সেই অলক্ষণে গান নিজে ছাড়তে না পারলেও ছেলেকে তো আর দিতে পারেন না। আবার অন্য কেউ হয়তো বলেন ওর গলায় বাগদেবীর বাস, ওর ছেলে হয়ে যদি বাপের মতো নাম না কামাতে পারে সেই ভয়। বাড়ির লোকেরা কোনোদিন এ নিয়ে বার্তালাপ করেননি। প্রভাতেরও যে গানে খুব উৎসাহ তা নয়, তবে নেড়ে চেড়ে দেখতে কার না সাধ জাগে। সেই জন্যই একদিন ভোরবেলা দুম করে উঠে পড়লো সে, আর দেখলো বাবা তখনও ঘুমোচ্ছেন। আগের দিন নিশ্চয়ই ম্যাচ দেখেছেন। লাফাতে লাফাতে প্রভাত ঢোকে বাবার গান ঘরে। প্রায় মিনিট 2 পরে একটা ভারী কিছু পতনের শব্দে ঘুম ছুটে যায় সাহা ভবনের সবার। তারপরে নির্মম কাহিনী উজ্জ্ব রাখা হলো শ্রোতার অনুভূতিতে আঘাত না হানার জন্য। মোট কথা, পতিত তানপুরা এবং হাঁড়িমুখ ছেলের মধ্যে তানপুরা অধিক গুরুত্ব পেল এবং ছেলে বিদায় হলো বোর্ডিং স্কুলে। হায় রে নিয়তি। বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার সময় হলেও ফেরারই হয়ে গেল প্রভাত। কোথায় থাকতো, কি করতো কেউ জানে না। মায়ের সাথে যোগাযোগ ছিল না। বেশ দিন কাটছিল। একদিন অনাকাঙ্ক্ষিত ভাবে রাস্তায় দেখা হলো জ্যাঠার মেয়ে প্রতিমার সাথে। তার মুখ থেকে শুনে 1 বছর আগের বাবার মৃত্যুর খবর। সেই দিদি টানতে টানতে নিয়ে এলো ফের ওর বাড়িতে। কিন্তু তখন আর ও একা নয়, ওর কুঁড়ে আঙুল ধরে আছে 5 বছরের এক রাজকন্যা। মায়ের সাথে দেখা হলো। খানিক কান্নাকাটি মান অভিমানের পরে মা বললেন, হ্যাঁ রে খোকন, বৌমা কই? তাকে বুঝি বাইরে? শান্ত স্বরে প্রভাত বলল, সঞ্চারী সঞ্চারী আমার নিজের মেয়ে নয়। মানে? আমি বিয়ে করিনি। আমার সেই একা থাকার দিনগুলোতে ওকে পেয়েছিলাম একটা স্টেশনে। রাত তখন 2টো। জানি না কোন জানোয়ার ওকে ফেলে গিয়েছিল। তারপর তারপর বুকে করে আগলেছি ওকে। ও আমার লক্ষ্মী প্রতিমা। জানো মা, ও আসার পরেই ছোট দোকানটা চলে গেছে, রোজগার বেড়েছে, ভাগ্যোন্নতিও ঘটেছে। উচ্ছ্বসিত প্রভাত দেখল মায়ের মুখে খানিক বিষণ্ণতা। থিতু কবে হবি বাবা? মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। থিতু তো হয়েই গেছি, থাকতে দেবে? বাবা! পেছন থেকে ডাক শুনে ঘুরে তাকায় প্রভাত। ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে,
গান শিখবি রে মা? আলতো করে মাথা হেলিয়ে দেয় সঞ্চারী। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান এবং শেয়ারের মাধ্যমে পরিবার ও বন্ধু বান্ধবদের শোনার সুযোগ করে দিন।